এশিয়া মহাদেশের সবচেয়ে সেরা অ্যাওয়ার্ড প্রাপ্ত এই ব্যাংকটাকে আওয়ামী আমলে যেমন ফ্যাসিবাদীরা লুটপাট করে বিদেশের টাকা পাচার করে প্রায় 2 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে, সেই মাফিয়া চক্রের সাথে আতাত করে বিএনপি সরকার এখন তার ঘাড়ে চড়ে আবার সেই টাকা লুট করতে চায়। ভয় টয় দিচ্ছে, অনেকে হুমকি দেয়, পার্লামেন্টে মন্ত্রীরা বলে কঠোর হস্তে দমন করা হবে, এ হবে না সে হবে না। কি আর দমন করবেন? দমন যা আমরা দেখছি এর চেয়ে আর কি করবেন? আমাদের তো আর হারানোর কিছু নাই, কি বলেন? যে জাতি মরতে শিখেছে, জীবন দিতে পারে, সেই জাতিকে কেউ দুর্বল করতে পারে না। দেশকে যদি একটি অন্ধকার কালো দিনে গহ্বরের মধ্যে নিয়ে যেতে চান, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করব। আমাদের আদর্শ এবং নীতি থেকে এক চুল পরিমাণ ইনশাআল্লাহ আমরা বিচ্যুত হব না। সময় থাকতে সংশোধন হন, তা না হলে এক নেতৃত্ব দিল্লি গিয়ে তওবা করতেছে, ও তওবায় এখন আর কাজ হইতেছে না। তওবার মেয়াদ থাকে তো একটা, আর ভুল বারবার করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। একই ভুল বারবার করো কেন? তোমরা বুঝতে না, আমরা বুঝাইছি। তোমরা ভোটের রায় না মানলে কি ক্ষতি হবে, আমরা কত গোল টেবিল করলাম, কত মিটিং করলাম। তোমরাই যে গণভোটে ভোট দিলে, এখন সেটাকেই তুমি বলো যে এটা সংবিধান বিরোধী। তাহলে তুমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলো যে আমি হাতে ভোট দিয়ে ভুল করেছি, বলো। তা তো কয় না। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল জোন, বংশাল চকবাজার, আগে কোনটা কইতে হবে? চকবাজার। এখানে তো আবার একটু লাভ লোকসান আছে। আগে চকবাজার না আগে বংশাল? চকবাজার। আচ্ছা, আমি একটু লোকমান দিয়ে ঠিক করে নিলাম। চকবাজার বংশাল জোনের রোকন শিক্ষা বৈঠক, শিক্ষা শিবির। আমাদের এই জোনের দায়িত্বশীল দেলোয়ার হোসেন সহ এর অধীনস্থ থানা এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং যারা আজকের এই রোকন শিক্ষা শিবিরে অংশ নিয়েছেন, আমার প্রিয় রোকন ভাইরা, জুমার দিনে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভালো পরিবেশ নাকি? খাওয়া ভালো হয়েছে তো? মন এবং শরীর ঠিক আছে তো? আমি তো এই সাজানো গোছানো চেয়ার, এত সুন্দর সাজানো, সবার সামনে পানির বোতল, দেখতে শুনতে একটা পরিপাটি ফিটফাট একটা মিটিং, ভালো লাগতেছে আমার। আমরা যখন রোকন হয়েছিলাম আমাদের এরকম টিসি জীবনেও পাইনি। মনে হয় যে এখন যদি রোকন হইতে পারতাম তাহলে অন্তত টিসিগুলো তো এরকম ফিটফাট পাওয়া যেত। কি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই চকবাজার বংশাল জোন, এটা ঢাকা মহানগরী, ঢাকাকে আমরা বাংলাদেশের রাজধানী বলি, আর দক্ষিণকে বলি রাজধানীর রাজধানী, আর চকবাজার বংশাল হলো সেই দক্ষিণের রাজধানী। ঠিক আছে কিনা? মনে হয় সেরকম। এখন চকবাজারের লোকেরা খুশি, হ্যাঁ, একটা ক্যাপিটাল শহরের মধ্যে আর একটা রাজধানী। তো এরকম একটা দামি অভিজাত এলাকার অভিজাত রোকনদের সঙ্গে আমার যে সৌভাগ্য পাওয়ার একটা সৌভাগ্য আমার হলো। আপনাদের চেহারাগুলো দেখলাম, আপনারাও আমার সঙ্গে দেখা হলো। একবারে একান্ত পরিবেশে এত ক্লোজলি অনেক দিন দেখা হয় না, নাকি বলেন? রাস্তাঘাট, মিটিং মিছিল এইসব জায়গায় দেখা হয়। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি সবাই, আলহামদুলিল্লাহ। আমার তো নির্ধারিত একটা আলোচনার বিষয় আছে, শপথের আলোকে আমাদের জীবন। এটা বলার আগে দেশের একটু পরিস্থিতি বলতে হবে। জোনের পরিচালকের নির্দেশ আমার প্রতি, আমি তো মনে করি দেশের পরিস্থিতি সম্পর্কে এখন শুধু নেতারা না, আমাদের রোকন কর্মীরা, একেবারে থানা, ওয়ার্ড, ইউনিটের লোকেরাও এখন খুব সচেতন, সবাই বোঝে। রিক্সাওয়ালারও যদি জিজ্ঞেস করা হয় দেশের পরিস্থিতি কি, ও ভালো বলতে পারবে না? যারা ফেরিওয়ালা, যারা হকার্স, চলতে চলতে কি দেশের পরিস্থিতি কি, আজকে কি হয়েছে দেশে বলো, তো আমাদেরও অনেক অজানা খবরও বলে দেয়।
কারণ ওর গাড়িতে তো অনেকে ওঠে, তো সারা দুনিয়ার নেটওয়ার্ক ওর সাথে আছে, সব পায়, যা আমরা অনেক সময় পাই না। তো তেমনি আপনারা তো দক্ষিণেরও রাজধানীতে থাকেন, এই নেটওয়ার্কের মধ্যে আপনারাও আছেন, আপনারা সব খবর রাখেন। সংক্ষেপ কথা হচ্ছে যে দেশের শেষ পরিস্থিতি হচ্ছে আমাদের জন্য রাজনৈতিক দিক থেকে একটা সংকট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে ক্ষমতাসীন সরকার বিএনপি। সে প্রধান সংকট হচ্ছে দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষের একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, মানবিক বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন থাকবে না, জুডিশিয়ারির স্বাধীনতা থাকবে, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সাংবিধানিক সকল পদে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যোগ্যতা মেধার ভিত্তিতে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় লোক নিয়োগের নানান সংস্কারের যে ঐক্যমতের ভিত্তিতে আমরা যে 84টি বিষয়ে সংস্কারের সমস্ত দলে একমত হইলাম, 12ই ফেব্রুয়ারির গণভোটে একই দিনে জাতীয় ভোট, সেই গণভোটে 70% লোক হাতে ভোট দিয়ে হায় জয়যুক্ত করে এই সংস্কারের পক্ষে হাকে জয়যুক্ত করেছে। দুর্ভাগ্য হলো বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, সেই দলের যিনি প্রধান এবং সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি ওই হাতে ভোট দিতে বলেছিলেন, তার মন্ত্রীরা বলেছিলেন, অথচ ভোটের ফলাফলের পরে যখন সেই গণভোট আইনি ভিত্তি দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বৈঠক ডেকে আইন প্রণয়ন করে তফসিলে অন্তর্ভুক্ত করা হলো, করতে বলা হলো, তখন ওনারা অস্বীকার করলেন, বলে এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, শপথ বেআইনি। আমরা গণভোটে রাজি হয়েছিলাম, আমরা এইসব জায়গায় স্বাক্ষর করেছিলাম, হ্যাঁ বলেছিলাম এই জন্য যে এটা যদি না বলি তাহলে নির্বাচন যদি না হয়, মনের মধ্যে কি পরিমাণ প্রতারণা ছিল চিন্তা করেন। এখন ওনারা জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, যে কারণে আজকে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া গণভোটের গণরায় এখন আর বাস্তবায়ন হচ্ছে না। আর এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের জুলাইয়ের এই রক্তদান তো বৃথা গেল। এই দেশ, এই শহীদরা যে দেশ দেখতে চেয়েছিল, যে দেশে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন থাকবে না, আমাদের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, সব জায়গাতে একটা পরিবর্তিত রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এমন একটা রাষ্ট্র আমরা বিনির্মাণ করব যে সেই কাঠামোর মধ্যে নির্বাচিত হয়ে যারাই ক্ষমতায় আসবে তারাই যেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে দল মতের ঊর্ধ্বে থেকে। কিন্তু ওনারা সেই সংস্কার করলেন না, ওনারা সেটা মানলেন না। গুরুত্বপূর্ণ মৌলিক সাংবিধানিক সব সংস্কারের ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ওনারা বলেন যে এই নোট অফ ডিসেন্ট সহকারে যদি জুলাই সনদ মানা হয় তাইলে ওনারা মানবেন, কিন্তু গণভোটের রায়কে ওনারা মানতে চাচ্ছেন না। সেই জন্য জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, আমাদের আমিরের জামাত কার্যপ্রণালী বিধির 68 বিধিতে নোটিশ দিয়েছেন। 2 ঘন্টা আলোচনা করে সেখানে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বলা হয়েছে। 2 ঘন্টা আলোচনা করে স্পিকার সেই আলোচনাকে টকট আউট করে দিয়েছেন। নিষ্ফল আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। এরপরে আবার এমন একটা বাজেট গতকালকে সংসদে উত্থাপন করা হয়েছে, যে বাজেটে করের বোঝা চাপানো হয়েছে, উচ্চাবিলাটি বাজেট দিয়ে এত পরিমাণ রাজস্ব আয়ের ব্যবস্থা রাখা হয়েছে যা এই দুর্নীতিগ্রস্ত দলীয়করণওয়ালা কর কাঠামো প্রশাসন দিয়ে সেই রাজস্ব আদায় করা সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকার প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট, ব্যয়ের বাজেট, সবচেয়ে বড় বাজেট। এবং এই বাজেটের রাজস্ব সংগ্রহের জন্য কর,
বিদেশের ঋণের উপরে নির্ভরশীলতা, অভ্যন্তরীণ ব্যাংকের সূত্র থেকে ঋণের ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে এই রাজস্ব তারা আদায় করতে পারবে না। আর এডিবির এমন বরাদ্দ রাখা হয়েছে লুটপাটের জন্য তার দলীয় কর্মী, ছাত্রদল, যুবদল, বিএনপি, প্রশাসক, ইউনো, চেয়ারম্যান, মেম্বারদের মধ্যে এডিপির টাকা এই জুন জুলাই বর্ষাকাল কাজ থাকে না, টাকা পড়ে থাকে, লুটপাট করে ভাগযোগ করে এই এডিপির বিশাল বরাদ্দের টাকা দলীয় কর্মীর লালন পালন আর লুটপাটের কাজে ব্যবহৃত হয়। এই জন্য আমরা এই বাজেটকে বলেছি গণবিরোধী বাজেট। এটার জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে বাজেটের উপরে যে প্রতিক্রিয়া দিয়েছি, যে সংশোধন করতে বলেছি, গত 9 তারিখে আমরা জাতির উদ্দেশ্যে একটা বিকল্প বাজেট প্রস্তাবনা আমরা দিয়েছি। সেখানে আমরা আয়ের লক্ষ্যমাত্রা, ব্যয়ের লক্ষ্যমাত্রা আমরা কম রেখেছি, ঘাটতি বাজেটে আমরা কম রেখেছি, রাজস্ব আদায়ের কর কাঠামো নতুন করে আমরা দিয়েছি। এর ভিত্তিতে সংশোধন করে একটা সংশোধিত বাজেট পাশ করার জন্য আমরা এই সরকারের প্রতি এখনও আহ্বান জানাচ্ছি। যেহেতু কেবল গতকালকে বাজেট পেশ হয়েছে, অর্থ বিল উত্থাপিত হয়েছে, এখন আলোচনা হবে, 30শে জুন সে বাজেট পাশ হবে। পাশ হওয়ার আগে এই বাজেটকে সংশোধিত করে যেন আমাদের রপ্তানি, আমাদের রেমিটেন্স, আমাদের রাজস্ব, আমাদের কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, এই সমস্ত সংকট দূর করার মতো একটা জনবান্ধব বাজেট যেন প্রস্তুত করা যায়, সরকারকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য লুটপাট শুরু হয়েছে জানেন তো, আগে তো ইসলামের নামের 5টা ব্যাংককে একীভূত করে ফেলা হয়েছে। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে বাংলাদেশের শুধু নয়, এশিয়া মহাদেশের সবচেয়ে সেরা অ্যাওয়ার্ড প্রাপ্ত এই ব্যাংকটাকে আওয়ামী আমলে যেমন ফ্যাসিবাদীরা লুটপাট করে, বিদেশের টাকা পাচার করে প্রায় 2 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে, সেই মাফিয়া চক্রের সাথে আতাত করে বিএনপি সরকারও এখন তার ঘাড়ে চড়ে আবার সেই টাকা লুট করতে চায়। সেই জন্য ইসলামী ব্যাংকের মধ্যে সেরা ব্যাংকের চেয়ারম্যান, এমডি পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের দলীয় গভর্নর আবার এই ব্যাংকটাকে একটা দলের হাতে, একটা মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। পার্লামেন্টে এ ব্যাপারে আমাদের আমিরে জামাত নোটিশ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। আমরা দাবি করেছি অবিলম্বে এই দলীয় নিয়োগ বন্ধ করে যে চেয়ারম্যান এবং এমডিকে অপসারণ করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। জনগণের হাজার হাজার কোটি টাকার এই আমানত আমরা আরেকবার সেই লুটেরার হাতে তুলে দিতে পারি না। ইসলামী ব্যাংক যদি ধ্বংস হয়, নৈরাজ্য হয়, তো শুধু একটা ব্যাংক না, এদেশের অর্থনীতি মাটির সাথে মিশে যাবে। তখন বিদেশের রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে, রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থান হবে না, বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। জাতির সামনে অর্থনীতির এই সংকট যদি সরকার বুঝতে ভুল করে, যেমন গণভোটের রায় বাস্তবায়ন না করে এক মহাভুল করেছে, অর্থনৈতিক ক্ষেত্রে এই নৈরাজ্য, এই সংকট বুঝতে যদি আবার দ্বিতীয় ভুল করে, সব মিলে মনে হয় ফ্যাসিবাদীদের পথে যারা যাত্রা করে তাদের পরিণতি কি হয়, ওটা আগস্ট বিপ্লব থেকে তাদের শিক্ষা নিতে হবে। যা বললাম তা কি মাথায় ঢুকলো? এইটা জন্য কাম সামনে আসতেছে, কাম কাম বোঝেন তো, কাজ কাজ, লড়াই, সংগ্রাম। ভয় টয় দিচ্ছে অনেকে, হুমকি দেয়, পার্লামেন্টে মন্ত্রীরা বলে কঠোর হস্তে দমন করা হবে, এ হবে না, সে হবে না। কি আর দমন করবেন? দমন যা আমরা দেখছি, এর চেয়ে আর কি করবেন? আমাদের তো আর হারানোর কিছু নাই, কি বলেন? যে জাতি মরতে শিখেছে, জীবন দিতে পারে, সেই জাতিকে কেউ দুর্বল করতে পারে না। এসব হুমকি দিয়ে কোনো লাভ নাই। চুরি, লুটপাট, দুর্নীতিপরায়ণ লোকদের সাথে সম্পর্ক রেখে সরকার ক্ষমতায় গেছে, যান। আমাদের আমিরে জামাত তো বলেছেন, লিডার অফ দি অপোজিশন, যে আমরা সকল ভালো কাজে সাহায্য করব, কিন্তু সব মন্দ কাজে তীব্র প্রতিবাদ করব। ফলে আমাদের ব্যাপারে আমরা নিশ্চিত থাকেন, আমরা সরকারকে সাহায্য করব। কিন্তু দেশকে যদি একটি অন্ধকার কালো দিনে গহ্বরের মধ্যে নিয়ে যেতে চান, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করব। আমাদের আদর্শ এবং নীতি থেকে এক চুল পরিমাণ ইনশাআল্লাহ আমরা বিচ্যুত হব না। সময় থাকতে সংশোধন হন, তা না হলে
এক নেতৃত্ব দিল্লি গিয়ে তওবা করতেছে, ও তওবা এখন আর কাজ হইতেছে না, তওবার মেয়াদ থাকে তো একটা। আর ভুল বারবার করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। একই ভুল বারবার করো কেন? তোমরা বুঝতে না, আমরা বুঝাইছি। তোমরা ভোটের রায় না মানলে কি ক্ষতি হবে, আমরা কত গোল টেবিল করলাম, কত মিটিং করলাম। তোমরাই যে গণভোটে হা ভোট দিলে, এখন সেটাকেই তুমি বলো যে এটা সংবিধান বিরোধী। তাহলে তুমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলো যে আমি হাতে ভোট দিয়ে ভুল করেছি, বলো। তা তো কয় না, বলো যে আমি হাতে ভোট দিয়ে ভুল করেছি। আর নাইলে বলো যে না, আমি হাতে ভোট দিতে বলেছিলাম, আমার ভুল হয়ে গেছিল, আমি না হাতে ভোট দিছি। সেটা কোনো দিকে যায় না, যা তো কায়দা নেই। ক্যাসকা কলে পড়ে গেছে, ক্যাসকা কল বোঝেন তো, না এদিকে যাওয়া যায় না ওইদিকে যাওয়া। আজকে এই পর্যন্ত থাক, এই ক্যাসকা কলের মধ্যে দিয়ে আমরা বক্তৃতা শেষ করি।